আজ 10ই সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। হু এর পরিসংখ্যান বলছে প্রতি বছর বিশ্বে 7,03,000 মানুষ আত্মঘাতী হন এবং এর থেকেও বড় একটা সংখ্যক মানুষ প্রতিনিয়ত ভয়াবহ অবসাদে ভুগতে ভুগতে আত্মহত্যার কথা ভাবেন এবং এদের মধ্যে বেশিরভাগেরই বয়সের সীমা 15 থেকে 29। আজ এই বিষয়টির ওপর আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর জয়রঞ্জন রাম। নমস্কার স্যার। নমস্কার। মহিলা বিভাগের তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনার ব্যস্ততার এই জীবন থেকে এতটা সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। না, আজকের আলোচনাটা তো খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়, কেননা এটা একটা অনেক ক্ষেত্রেই আমরা বলি যে একটা মহামারীর মতো সংক্রমণ হচ্ছে। কেননা রিসেন্টলি আমরা দেখি যে বাচ্চাদের মধ্যে, বাচ্চা বলতে আমরা 13-র ওপর যদি ধরি, 13 থেকে 25 এজ গ্রুপটায় ভয়ঙ্করভাবে আত্মহত্যা বা আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এবং সেটা সারা বিশ্বে, ভারতবর্ষে স্পেসিফিক্যালি অনেকটা বেড়ে গেছে। খুব রিসেন্টলি লাস্ট 7 দিনের মধ্যেই একটা সমীক্ষা এসছে, যেটা ওই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, এরা তো পুরো একটা পরিসংখ্যান রাখে। অ্যাকচুয়াল আত্মহত্যা যে রেটে বেড়েছে পপুলেশন গ্রোথের থেকে বেশি হয়েছে। পপুলেশন গ্রোথ হচ্ছে 2%, কিন্তু লাস্ট 5 বছরের মধ্যে এই এজ গ্রুপটায় 15 থেকে 25-এর মধ্যে আত্মহত্যা বেড়ে গেছে প্রায় 4%। এবং পার্টিকুলারলি কোভিডের পর আমরা এটা আরো অনেকভাবে বিশেষভাবে লক্ষ্য করছি। তাই আমার মনে হয় যে এইটা নিয়ে আমাদের এখন এমন একটা সময় এসছে যে যদি আমরা না কথা বলি এবং কিছু উপায় না বার করি, আরো সংকটটা অনেকটাই বাড়বে। একদমই তাই। আমরা সভ্যতার এক সংকটকালে দাঁড়িয়ে যে সময় আমরা সমস্যাটা উপলব্ধি করছি, কিন্তু দিনের শেষে আজ থাক কাল ভাববো এই বলে আমরা সোশ্যাল মিডিয়ায় ডুব দিচ্ছি এবং আমাদের পাশের ঘরে অনেক সময় পাশে শুয়ে থাকা বয়ঃসন্ধি তখন হাতড়াচ্ছে আই কুইটের পথ। আমাদের একটা ধারণা ছিল যে বয়ঃসন্ধির সময়টাতে ছেলেমেয়েরা খুব আবেগপ্রবণ হয় এবং সেই আবেগে বশবর্তী হয়েই তারা এই সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রতিদিন যেভাবে যুগ বদলাচ্ছে এবং তাদের মানসিক গঠনের যে পরিবর্তন হচ্ছে, সেখানে হয়তো এই আত্মহত্যা করার যে সিদ্ধান্ত, এর নেপথ্যে আরো অনেকগুলো কারণ তালিকাভুক্ত হয়েছে, যেগুলো হয়তো আমাদের ধারণার অনেক বাইরে। দেখো, একটা তো আবেগ, বাচ্চাদের মধ্যে, বাচ্চা বলতে আবার আমি অ্যাডোলেসেন্স এই এজ গ্রুপটাই ভাবছি, বাচ্চাদের মধ্যে আবেগ সবসময় ছিল, থাকবে। কেন এটা মানুষের চরিত্রেই সেটা একটা বৈশিষ্ট্য যে এই বয়সে ওরা খুব আবেগপ্রবণ হয়। কিন্তু যেটা চিন্তার বিষয়, আত্মহত্যার প্রবণতা এবং অ্যাকচুয়াল আত্মহত্যা সেটা অনেকটা বেড়ে গেছে। তার কারণ অনেকগুলো। কেন মানুষ আত্মহত্যা করে বা কেন কেউ আত্মহত্যার কথা ভাবে, এটার না একটা কোনো কারণ নেই। কোনো খুব সিম্পলি 1 লাইনে বা 2 লাইনে আমরা ব্যাপারটাকে বোঝানো যায় না। তার মধ্যে একটা হচ্ছে যেটা তুমি বললে যে আমরা সবাই একে অপরের সাথে খুব আলাদা হয়ে গেছি। বাস্তবে যে যোগটা, সেইটা এখন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বহু দূরের মানুষের সাথে হয়তো কথা বলছি, কিন্তু পাশের ঘরে যে আছে তার সাথে আমরা কথা বলছি না। আমি ইনফ্যাক্ট গতকালই আমি একটি বাচ্চা মেয়েকে দেখলাম, তার এখন 15 বছর বয়স। তার বাবার নানা রকমের সমস্যা ছিল বলে আমি তার চিকিৎসা করতাম। সেই মেয়েটি অনেক দিন ধরে তার বাবা মাকে বলে গেছে যে আমাকে স্কুলে এরকম নির্যাতন করছে, স্কুলে আমাকে বুলি করছে। তার একটা রিলেশনশিপ, একটা ভালো লাগা তৈরি হয়েছিল একটি ছেলের প্রতি, সে তাকে প্রত্যাখ্যান করেছে এবং আমার মন ভীষণভাবে খারাপ। তখন ওরা বাবা মারা নিজেদের না এটা তো বাচ্চা, এটা কিছু ব্যাপার নয়, এটা সবারই হয়, এরকম ভাবে সে যে এই কথাগুলো বলে আলোচনার জায়গাটায় যাওয়ার চেষ্টা করছিল বা মনের কথাটা ব্যক্ত করার চেষ্টা করছিল, বাবা মারা বহু কারণে, আমি এটা তো দোষ দেওয়ার কোনো নয়, কিন্তু তারা হয়তো অতটা গুরুত্ব দেননি, বুঝতে পারেননি। এবং তখন মেয়েটি একেবারে ছাদের উপর উঠে গিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় তার এরকম গুড বাই বা আই কুইট এরকম ভাবে একটা পোস্ট করেছে, করে সে 4 তলার ওখান থেকে ঝাঁপ দিয়েছে। কিন্তু সৌভাগ্যবশত একটা গাছ বাড়ির সামনে ছিল, সেইটা আটকে পড়ে নিচে যখন পড়েছে তার বেশি চোট লাগেনি। এবং তারপর সবাই, ওর বন্ধু বান্ধবরা যখন ওটা দেখে ইমিডিয়েটলি উইদিন নেক্সট হাফ অ্যান আওয়ার বাবা মাকে ফোন করেছে। কিন্তু তার আগেই প্রতিবেশীরা, মেয়েটি তখন একা ছিল, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। এখন বাবা মারা ভীষণ অনুতপ্ত।
সেই নিয়ে ভীষণ মানসিকভাবে তারাও ভেঙে পড়েছেন। কিন্তু মেয়েটি গতকালই আমাকে বলল যে দেখো, আমি যখন এর আগে কথা বলার চেষ্টা করেছিলাম তখন সবাই বলেছিল যে না এই বয়সে এরকম হয়, এটা কোনো অত গুরুত্ব দিও না, বলে এটা আর তলিয়ে দেখেনি। তাই আমার মনে হয় যে যেটা আমাদের প্রধান যে জিনিসটা দরকার, যে আমরা না একে অপরের সাথে কোনো কথা বলি না, মানে আলোচনা, মানে কনভারসেশন যেটাকে আমরা ইংরেজিতে বলি, যে বাক্যালাপ, সেইটা আস্তে 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 একেবারে বিলুপ্ত হয়ে গেছে। মানে আমরা প্রত্যেকেই কেউ একে অপরের পাশে যখন বসে থাকি, আমরা হয়তো 1000 মাইল, 2000 মাইল, 5000 মাইল দূরে কোনো বন্ধুদের সাথে যোগাযোগ করছি, কিন্তু পাশের মানুষটার সাথে কথা বলছি না। এবং এই কথা বলাটা, আলোচনাটা, আড্ডাটা যেহেতু একেবারেই পরিবারের মধ্যে বিভিন্ন কারণে আস্তে আস্তে খুবই সংকুচিত হয়ে যাচ্ছে, একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য একে অপরের আমরা ভাব প্রকাশ করতে পারি না, আমরা ব্যস্ততার কারণে সেটা নিয়ে চেষ্টাও করি না, যার ফলে কি হয়, আমরা সবার মধ্যে থেকেও ভীষণ একা হয়ে যাই। এবং তার থেকে বাচ্চাদের একটা অভিমান তৈরি হয়, একটা মন খারাপ তৈরি হয়। সেইটা যখন তারা প্রকাশ করার চেষ্টা করে তখন আমরা হয়তো অতটা নজর দিই না, কেননা ভাবি এই বয়সে এরকম আবেগপ্রবণ হয়, এটা গুরুতর কিছু হবে না। তাই আমার মনে হয় যে প্রথম যদি আমাকে কেউ বলে যে আমাদের কি করণীয়, সেটা হচ্ছে আমাদের না আরও একে অপরের সাথে অনেক বেশি সামনাসামনি বসে কথা বলতে হবে। এবং সেটা প্রত্যেক পরিবারে ফেরত আনতে হবে, প্রত্যেক বন্ধুদের আড্ডায় ফেরত আনতে হবে, সেটা সবার মধ্যে। মানে আমরা এতটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে মাথা হেঁট করে থাকি যে সামনের লোকের চোখের দিকে তাকাই না, মানে তার চোখে দুঃখ আছে না আনন্দ আছে না জল রয়েছে সেটাও দেখি না। আমার মনে হয় সেই অভ্যেসটা থেকে আমাদের বেরোতে হবে, যে সবার সাথে আবার কথা বলার চেষ্টা, তাদের জানার চেষ্টা, তাহলে আমার মনে হয় অনেকটাই মানে একে অপরকে আমরা সাহায্য করতে পারবো। একদমই তাই, আমাদের কথা বলাটা কমে আসছে। এবং আমি কিছু ক্ষেত্রে দেখেছি যে একটি পরিবারের আড্ডায় বা একটা ছুটির দিন তার সন্তানকে নিয়ে বাবা মা বসেছেন, ওই বয়সে ছেলে মেয়েদের মধ্যে একটা বোধ তৈরি হয় এবং অভিজ্ঞতাটা কম বলে সেই বোধটার সম্পূর্ণ কাঠামো পায় না, একটা অস্ফুট বোধ তৈরি হয়। কোথাও গিয়ে বড়রা সেটা বুঝতে পারেন না। বড়দের একটা বক্তব্য থাকে, তুমি যখন এত কিছু বোঝো, তুমি বড় হয়ে যাচ্ছ, সেই মতো আচরণ করো। এবং ছোটদের একটা বক্তব্য থাকে, বা ওই বয়সী ছেলে মেয়েদের একটা বক্তব্য থাকে, পরিবারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমি যখন সব বুঝি আমাকে কেন সেই মর্যাদাটা দেওয়া হচ্ছে না। এরকম একটা বৈষম্য দেখা যাচ্ছে। এবং এর জন্য কি বাবা মাদের ধৈর্য কমে যাচ্ছে, নাকি এই যেমন আপনি একটা উদাহরণ দিলেন যেখানে বাবা মা এই মেয়েটির ইমোশনকে গুরুত্ব দেয়নি, কারণ তাঁরা জীবনের প্রবাহমানতাটা দেখেছে যে এরকম কিছু ঘটনা আসে, সেই ঘটনা আবার জীবনে চলার পথে ফিকে হয়ে যায়। কিন্তু মেয়েটির কাছে সেই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই বৈষম্যটা এতটা আসছে কেন? একটা তো দেখো, আমার মনে হয় আমরা না, মানে যেটা আমি অনেক সময় বাবা মাদের সাথে কথা বলে বা টিচারদের সাথে যখন কথা বলি বুঝি, আমরা যখন ছোট ছিলাম, মানে একজন 35 বছরের যদি কেউ টিচার হয় বা বাবা মা হন, বা আমি যদি ধরে নিই যে 15 বছরের 13 থেকে 18, 19 যাদের ছেলেমেয়েরা রয়েছে, তাদের 40 বা 50-এর মধ্যে তাদের বয়স হবে। তো একটা এজ গ্যাপ আমরা যদি ধরি প্রায় 25 বছর, 27 বছরের আমরা এজ গ্যাপ যদি ধরি, মানে বয়সের ফারাক ধরি বাবা মাদের সাথে বাচ্চাদের, তাহলে এই 25 বছরে না জগৎটা আমূল পাল্টে গেছে। মানে এই 25 বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, এতটা পড়ার চাপ ছিল না, খোলা জায়গা আরো অনেক বেশি ছিল। তো যার ফলে খুব কম বাবা মাই তাদের এই বর্তমান যুগে যে বাচ্চাদের উপর যে প্রেশারগুলো, সেগুলো আমরা ঠিক অনুভব করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা ওই সময়টার মধ্যে দিয়ে যাইনি বলে। আবার এই জেনারেশন যখন 25 বছর পর বাবা মা হবে, তাদের যখন ছেলে মেয়ে হবে, তখন তাদের সাথে একটা বিরাট ফারাক থেকে যাবে। তাই প্রথম হচ্ছে যে আমাদের খুব মেনে নিতে হবে যে আমরা যারা অভিভাবকদের দলে রয়েছি, আমাদের না বাচ্চাদের জীবন সম্বন্ধে আরো খোলা মনে জানতে হবে। আমরা যারা একটু বড় তাদের মধ্যে আছে যে আমরা মোটামুটি সব জানি, বুঝি, আমরা জগৎটাকে চিনি এবং আমরা ওই সময়টা পার করে এসেছি, সেই জন্য তোমরাও এটা পার করে আসবে। কিন্তু আমাদের ওই সময়টার এখনকার এই সময়টার মধ্যে এতটাই সামাজিক পরিবর্তনের জন্য পুরো ভাব পাল্টে গেছে যে সেই জন্য আমাদের খুব খোলা মনে না আবার জানার চেষ্টা করতে হবে।
জানার চেষ্টা করতে হবে যে তোমাদের কি ভাবছো, কি করছো, তোমাদের বন্ধু বান্ধবদের জানার চেষ্টা। আমি মনে করি যে একটি বাচ্চাকে সবচেয়ে ভালো জানার উপায় হচ্ছে তার বন্ধু বান্ধবদের জানা, তারা কারদের সাথে মেশে, তারা কি ভাবছে, এবং তাহলে কি হবে বাচ্চাটিকে সঙ্গ রাখছে সেই সম্বন্ধে অনেক কিছু বোঝা যায়। আমি একটা খুব উদাহরণ দিয়ে বলি, আজকাল প্রচুর ছেলেমেয়েরা সবাই কে পপ শোনে। হ্যাঁ, 17-18 বছরের বাচ্চারা প্রত্যেকেই কে পপ। আমি বললাম কি ধরনের গান শুনিস? তারা বলে কে পপ শুনি। আল্লাহ, মা কি শোনে? মা রবীন্দ্রসঙ্গীত বা অতুল প্রসাদ শোনে বা অরিজিৎ সিং শোনে। তখন আমি বললাম যে, এবং বাবা মা বলে যে আমাদের কোনো কথাবার্তা হয় না, মানে আমরা সারাক্ষণ অশান্তির মধ্যে রয়েছি, মা খালি ডিসিপ্লিন করছে, বলছে এই খা, এই খাস না, খাওয়া দাওয়া করিস না, এই করিস না, যা সাধারণত টিনেজারদের বাবা মারা বলে থাকেন। আমি বলি ঠিক আছে, শান্তি রক্ষার জন্য মা 2টো করে পছন্দের অতুল প্রসাদের গান তোকে শোনাবে সপ্তাহে, আর 2টো করে কে পপ তুই মাকে শোনাবি সপ্তাহে। তাহলে কি হবে, এইটা হচ্ছে একটা মানে জাস্ট একটা খুব মজার ছলে একে অপরের জগৎটাকে জানার চেষ্টা করা। মুশকিল কি হয়, আমরা বড়রা ধরে নিই যে আমরা অনেকটা বেশি বুঝি এবং জানি, সেটা কিন্তু সেটা আমার মনে হয় না সেটা ঠিক ধারণা, কারণ আমরা ওদের জগৎ সম্বন্ধে অনেক অনেক কিচ্ছু জানি না। এবং একটা খুব অদ্ভুত, এই যে আমরা যখন ওই বয়সী ছেলে মেয়েদের বন্ধু বান্ধবদের সম্পর্কে খোঁজ নিচ্ছি, জানছি, এবং হঠাৎ আমাদের কিছু লক্ষণ দেখে মনে হয়েছে এই ছেলেটি বা এই মেয়েটির ওর সঙ্গে মিশলে একটা সমস্যা হতে পারে, একদম সঙ্গে সঙ্গে ফতোয়া জারি করে দিচ্ছে এর সঙ্গে মিশবে না। এর ফলে কি হচ্ছে, ও আমাদের থেকে সবটা লুকোতে শুরু করছে। অ্যাবসলিউটলি। আমার মানে আমি জাস্ট এই কথাটায় আসবো আবার, কিন্তু আগের আরেকটা বলিনি, যে আরেকটা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই না, মানে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ভারতবর্ষে আমরা শিশু অধিকার সম্বন্ধে একেবারে আমাদের জ্ঞান শূন্য, এবং আমি মনে করি যে আমরা সবাই মনে করি যে শিশুদের কোনো অধিকার নেই। তো সেই জন্য আমরা তাদের বক্তব্য বা আমরা তাদের ইচ্ছেটা পরিবারের কোনো ডিসিশনে জিজ্ঞেস পর্যন্ত করি না। তাদের পড়াশোনার কি ইচ্ছে, তাদের খেলাধুলোর কি ইচ্ছে, তাদের কি ধরনের গান শোনার ইচ্ছে, কোন মানে ফাংশনে তারা যাবে না, এইটা অনেকটাই চাপিয়ে দেওয়া হয়। আমার মনে হয় আমাদের যথেষ্ট সময় এসছে যে আমরা অন্তত শিশু অধিকার, আমার সন্তানের অধিকার সম্বন্ধে যে তাদেরও একটা নিজেদের চেতনা রয়েছে, সেইটা মর্যাদা করতে শিখি। মানে তার মানে এই নয় যে আমরা বাচ্চাদের হয়ে যে ডিসিশনগুলো নিই সেগুলো খারাপ। কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের জন্য এমন ডিসিশন নেন না যেগুলো খারাপ হয়, মানে খারাপ ভেবে নেন না। কিন্তু অনেক সময় কি হয়, মতের অমিলে বা বাচ্চাটা কি চাইছে সেটা অজ্ঞাত থেকে যাওয়ার জন্য এই ক্ল্যাশটা তৈরি হয়। তো এইটাও একটা আমার মনে হয় আমাদের সবাইকে মানে মানতে হবে যে একটি বাচ্চা তারও অধিকার রয়েছে তার মতামত প্রকাশ করার, এবং সেটা যাতে আমরা গ্রাহ্য করে দেখি। তার মানে এই নয় যে আমরা প্রত্যেক কথাই মেনে নেব, কিন্তু অন্তত শোনাটা খুব দরকার। আর বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আমি দেখেছি যে আমি যেটা বাবা মাদের বলি যে জগতে না একটা ছেলেকে বড় হতে হলে বা একটা মেয়েকে বড় হতে হলে সব ধরনের মানুষের সাথে মিশতে হবে। জগৎটা তো শুধু একেবারে মানে সুবোধ বালক বালিকা যারা কি বলবো মানে ধর্মগ্রন্থ পড়ে বা অ্যানিমাল প্ল্যানেট দেখে বড় হচ্ছে সেরকম নয়। এখানে মিকা সিংও আছে, অরিজিৎ সিংও আছে, নানা রকমের সোশ্যাল মিডিয়া স্টারসরা রয়েছে যারা নানা রকমের মানে ফ্যাশন প্রমোট করছেন, অনেক কিছু তারা করছেন। তো তাদের জগৎটা এতটাই আলাদা, এবং বাচ্চারা অনেক সময় সেইটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে এমন কিছু করে যেটাই আমাদের একটা খুব রাগ অভিমান তৈরি হয়, এবং বলি যে তোমরা হয়তো এই ধরনের ইনস্টাগ্রামে রিলস দেখবে না, তোমরা এই ধরনের বাচ্চাদের সাথে মিশবে না, ছেলে মেয়েদের সাথে মিশবে না। কিন্তু বাস্তব হচ্ছে জগৎটাই কঠিন, জগতে সব ধরনের মানুষ রয়েছে, এবং আমরা যদি ভীষণ বাচ্চাদের প্রোটেক্ট করে রাখি তাহলে কিন্তু একদিক থেকে মুশকিল, ভীষণ মুশকিল। তাই কি হয় যে আবার যদি আমরা খোলামেলা আলোচনা করি, যে আমরা যখন রাত্রিরে খাবার খাচ্ছি বা রোববার দিন লাঞ্চ করছি, তখন যদি বন্ধু বান্ধব সম্বন্ধে আমরা আলোচনা করি যে কার কীরকম অভিজ্ঞতা, কীরকম নতুন বন্ধু হলো, তারা কি করে, তাদের ইন্টারেস্ট কি, তারা ফুটবল ভালোবাসে না তারা ইনস্টাগ্রামে রিল করতে ভালোবাসে, সেই সম্বন্ধে জানলে আমরা বুঝতে পারবো কাদের সাথে মিশছে, তাদের কি কি অভ্যেস।
এবং সেইটা করার জন্য আমি অনেক সময় বাবা মাদেরও বলি যে তোমরাও তোমাদের দৈনন্দিন জীবন সম্বন্ধে বলো। মা যদি তার বাড়িতেই তিনি গৃহবধূ হন, তাহলে সারাদিন উনি কী করলেন, ওনার কার সাথে কথা হলো, ওনার কী কী ভাল লাগে, ওনার ছোটোবেলার কথা, ওনার কোন কোন বন্ধুদের সাথে এখনও যোগাযোগ রয়েছে, কাদের সাথে যোগাযোগ নেই, এই জীবন স্মৃতিগুলো আলোচনা করলে, বা বাবা যদি অফিসে থাকেন তিনি যদি এসে বলেন আমার বসের সাথে এই অশান্তি হচ্ছে, আমার খুব মন খারাপ হচ্ছে, আমার কিছু কলিগ রয়েছে যারা আমার সাথে একেবারেই ভালো ব্যবহার করছে না, তাহলে ছেলেমেয়েরা না বুঝতে পারবে যে আমরা সমস্যা নিয়ে আসতে পারি, আলোচনা করতে পারি। এবং বাবা মারা যদি বলেন যে আমার মনটা ভালো নেই, খুব রাগ হয়ে গেছে, তাহলে ওরা শিখবে যে এই যে মন খারাপ, রাগ, অভিমান, দুঃখ, এগুলো এসে আমরা খাবার টেবিলে সবার সামনে আলোচনা করতে পারি। সেইটার থেকে কি হয়, একটা বিশ্বাস জন্মায় বাচ্চাদের মধ্যে যে আমি যদি কোনো কথা বলি, আমার ইমোশনের কথা বলি, তাহলে সেটা সবাই শুনবে। তাই কি হয় যে আমরা নিজেদের জগৎ সম্বন্ধে যদি আরও খোলামেলা আলোচনা করি, আমরা বলতেই পারি যে আমার এই মানুষটা এরকম, আমাদের ছোটোবেলায় এরকম আমার একজন সহকর্মী, তার নানা রকমের বদ অভ্যেস আছে, কু অভ্যেস আছে, আমি এগুলো পছন্দ করি না এবং আমি তার থেকে এইভাবে দূরে থাকছি। সেটা কিন্তু তার ছেলে বা মেয়ের পক্ষে একটা খুব বড় জীবন্ত নিদর্শন হবে যে সেও বুঝতে পারবে যে হ্যাঁ, আমি তো হয়তো তার সাথে একেবারে দুর্ব্যবহার করে সম্পর্ক কাটিয়ে দিতে পারবো না, কিন্তু আমি তার থেকে কি করে প্রভাবিত হব না। তো শুধু না মানে এইটা করো না, এইটা করো না, ও খারাপ ছেলে, এ ভালো ছেলে, এর সাথে মেশো, ওর সাথে মেশো, ওরমভাবে বললে মানে ডিরেকশন দিয়ে হয় না। মানে তার থেকে আমার জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে যদি আমি আলোচনা করে বাচ্চাদের সাথে কথা বলি, তাহলে সেই আলোচনার মাধ্যমে ওরা অনেক বেশি জিনিস গ্রহণ করে। এবং আমি মনে করি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা জীবনে কি কি ভুল করেছি সেগুলো যদি মাঝে মাঝে আমরা কথার মধ্যে নিয়ে আসি, তাহলেও সেটা খুব বড় শিক্ষা ছেলে মেয়েদের পক্ষে। কেননা আমি যেটা মনে করি যে আমরা তো বাচ্চাদের আজকাল সবসময় পার্টিকুলারলি আত্মহত্যার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, বা আত্মহত্যার প্রবণতার পরিপ্রেক্ষিতে দেখি, যে একটা পরিসংখ্যান বলে যে আত্মহত্যা বাচ্চাদের মধ্যে, মানে স্টুডেন্টদের পপুলেশনের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে পড়াশোনার ব্যর্থতা, এবং 2 নম্বর হচ্ছে যে রিলেশনশিপের ব্যর্থতা। তো আমি মনে করি যে এটা তো সবার জীবনে কোনো না কোনো সময় আসতেই পারে। মানে আমি যে সব সময় পড়াশোনায় ভালো রেজাল্ট করব, আমার সব সম্পর্ক খুব সফল হবে তা তো নয়। তাই আমি মনে করি যে আমরা যেরকম বাচ্চাদের কি করে তারা সফল হবে সেই আলোচনা সারাক্ষণ করছি, সেই প্রশিক্ষণ দিচ্ছি, তাদের জন্য নানা রকমের ব্যবস্থা করে দিচ্ছি যে তারা সফল কি করে হবে, অসফল হলে সেটা তুমি কিভাবে ম্যানেজ করবে, কিভাবে তুমি সেই ইমোশনটার সাথে ডিল করবে, সেইটাও কিন্তু এই পারিবারিক আলোচনার মধ্যে থাকা মানে একেবারে আমি মনে করি এটা বাধ্যতামূলক করতে হবে। যে আমরা না টিচারদের সাথেও যে ছেলে মেয়েদের সাথে যখন কথা হয়, পরীক্ষায় ভালো করলেই হবে, এইখানে তোমার এই রেজাল্ট ভালো হলে তুমি এইখানে ভালো জায়গায় যাবে, তুমি যদি অসফল হও তাহলে তারপর আমরা কি করব, তাহলে কি আবার রাস্তা আছে, সেই আলোচনাটা করাটাও খুব দরকার। তাহলে বাচ্চারা বুঝতে পারবে যে মানুষ অসফল হয়। মানে আমি খুব ব্যক্তিগত একটা মানে উদাহরণ দিয়ে বলছি যে মানে এখন বললে সেটাকে খুব কম লোক বিশ্বাস করবে, কিন্তু আমি পড়াশোনায় খুব সাধারণ ছিলাম। মানে আমি একেবারেই মানে সে আমার মানে কোনো মতে আর কি খুব বকুনি খেয়ে ধাক্কা খেয়ে আমি স্কুলে পড়াশোনা করতাম। এবং আমার বাবা আমার খুব অল্প বয়সে মারা গেছেন, এবং আমার মা আর দাদা আমরা থাকতাম। তো আমি যে জয়েন্ট এন্ট্রেন্সে রেজাল্ট করে ডাক্তারিতে চান্স পাবো এটা আমার পরিবারের কেউ ভাবেনি। তো আমার যেদিনকে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোবে সেই দিনকে মা আর দাদা ওই দুপুরবেলা নাগাদ রেজাল্ট বেরোবে, তো আমাকে সকালবেলা আমাকে বলা হলো যে আমরা আজ রাত্রিবেলা একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যাবো। আর আমি বলছি তখন অনেক দিন আগেকার কথা, তখন রেস্টুরেন্টে খেতে যাওয়ার ব্যাপারটা এতটা প্রচলিত ছিল। তাই বললাম বাবা খুব আনন্দের কথা, দারুণ ব্যাপার, রেস্টুরেন্টে খেতে যাবো। কিন্তু আমার তখন খুব একটা মনে সংশয়, রেজাল্ট বেরোবে, জয়েন্ট পাবো কি পাবো না। তারপর কি হলো, দেখা হলো যে আমি পেয়ে গেছি আর কি
জয়েন্টে পেয়ে গেছি। তখন আমি এসে বললাম পেয়ে গেছি, বললো মা বললো বাহ খুব আনন্দের কথা, ঠিক আছে এরকম। আমি বললাম চলো তাহলে রাত্রিবেলা খেতে যাবো। বললো না রাত্রিবেলা তো খেতে যাবো না, ওটা তো প্ল্যান ক্যান্সেল। আমি বললাম মানে? বললো না আমি ভেবেছিলাম তুই পাবি না, তোর মনটা ভালো করার জন্য আমরা ভেবে। বাহ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। এটার কোনো মানে হলো, যদি প্রতিটা মা ভাবতে পারতেন হয়তো ছেলে মেয়েদের সমস্যাটা একদম মিটে যেত। তখন আমি অনেক বড় হয়ে বুঝতে পেরেছিলাম যে কেন মা আর দাদা ওটা প্ল্যান করে রেখেছিল। এই যে আমি যে অসফল হলাম, তারপরেও আমরা যে ঠিক আছে খেতে যাবো, এটা একটা জীবনের অঙ্গ, এইটা একটা না আমি অনেক পরে বুঝেছিলাম যে এটা একটা বড় শিক্ষা ছিল আমার কাছে। এই ভরসাটা তখন আমি পেলাম যে ঠিক আছে আমি যদি নাও পেতাম তাহলেও আমরা খেতে যেতে পারি। তাই আমি ছেলে মেয়ে মানে বাবা মাদের বলি যে তোমরা যদি মানে ছেলে যদি ভালো রেজাল্ট করে তাহলে জড়িয়ে ধরে 5 সেকেন্ড আদর করবে, আর যদি ফেল করে তাহলে জড়িয়ে ধরে আধ মিনিট ধরে আদর করবে, হ্যাঁ 30 সেকেন্ড। কেননা ওদের জানা দরকার যে সফলতা অসফলতা এগুলো জীবনের অঙ্গ। তাই মানে আগামীকাল না আরেকটা দিন, সেখানে আমাদের আবার নতুন করে চেষ্টা করতে হবে। একদম তাই, মানে অসফল হওয়া মানে কিন্তু সে ফেলিওরস নয়, একেবারেই তাই। এবং সেলিব্রেশন সেই জন্য হওয়া উচিত। আরেকটাও খুব হচ্ছে খুব সাকসেসফুল হলেও কিন্তু আমি তার পরের দিনটা আবার আরেক দিন, মানে আমি আজ খুব ভালো করেছি কিন্তু তার মানে আমার এই যে পথ চলাটা শেষ হয়ে যায় না। আমি অনেকদিন আগে আমি একবার সচিন তেন্ডুলকরের আমি একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম, সেইখানে ওকে একবার ও একটা খুব ইম্পর্টেন্ট একটা ডাবল সেঞ্চুরি করেছিল একটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে। তখন ওকে জার্নালিস্ট লাইভ টিভিতে ইন্টারভিউ করার সময় জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো এরকম এত ভালো একটা ডাবল সেঞ্চুরি করলেন, এতে আপনার কি অনুভূতি? বললেন না আমি খুব খুশি। তখন বললো না এর সিগনিফিকেন্স কি, আপনার জীবনে মাইলস্টোন এটা? বললো দেখো এটার কোনো সিগনিফিকেন্স নেই, কেননা আমি যখন আগামীকাল আবার নতুন ইনিংস খেলতে যাব তখন কিন্তু আমি আবার 0 থেকে শুরু করব। তার মানে হচ্ছে আমাদের না মানে এইটাকে একটা কনস্ট্যান্ট একটা আমাদের জীবনের যে লম্বা রাস্তা, সেই পরিপ্রেক্ষিতে বাচ্চাদের দেখানোর সুযোগটা করে দিতে হবে যে আমার একটা রিলেশনশিপ ফেল করলো বলে আমার জীবন অসফল নয়, আমি একটা পরীক্ষায় বা 2টো পরীক্ষায় ভালো করলাম না বলে আমার জীবন যে অসফল নয়, এবং আমি তখন অন্য পথ বেছে নেব যে আমি জীবনটা রাখবই না, সেটার একেবারে বাস্তব কোনো ভিত্তি নেই। ঠিক। তাও তো বহু শিশু এই পথ বেছে নিচ্ছে, সেক্ষেত্রে পরিবার কি কোনোভাবে সচেতন হওয়ার সুযোগ পেতে পারে কিছু লক্ষণ বা কিছু তাকে অবজার্ভ করে? দেখো অনেকগুলো লক্ষণ রয়েছে, কিন্তু এই লক্ষণগুলো বলার আগে মানে যেটা সবাইকে বলা দরকার যে অনেক সময় কোনো লক্ষণই থাকে না। তাই সেই জন্য আমার মনে হয় আমি যেটা বারবার বলছি যে একটা পরিকাঠামো একটা পরিবেশ করে দেওয়া বাচ্চাদের সাথে যে যেখানে তারা তাদের মনের কষ্ট দুঃখ গুলো এনে পেশ করতে পারে। এবার কি কি পরিবর্তন দেখলে আমরা চিন্তিত হব সেটা হচ্ছে যে বাচ্চাটির মধ্যে যদি আচরণের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়, খুব মনমরা হয়ে যায়, মুখ লুকিয়ে থাকে, পড়াশোনার রেজাল্ট খুব খারাপ হতে থাকে, বন্ধু বান্ধবদের সাথে আর যোগাযোগ রাখে না, স্কুলে যাওয়ার ইচ্ছে নেই, নানা রকমের শারীরিক অসুবিধার কথা বলে যে পেট ব্যথা মাথা ব্যথা, ভাল লাগছে না, মনোযোগ দিতে পারছি না, খিটখিটে হয়ে যাওয়া, ঘুম কমে যাওয়া, খিদে কমে যাওয়া, এইগুলো যদি সমষ্টিগতভাবে যদি আমরা দেখি এবং আমরা যখন বাচ্চাটির সাথে কথা বলার চেষ্টা করছি সে আমাদের দূরে সরিয়ে রাখছে, তখন বুঝবো যে হয়তো তার মধ্যে কোনো অবসাদ বা বিষাদ এটা আস্তে আস্তে জন্ম নিচ্ছে। তখন একটা ডিপ্রেশনের কথা আমাদের ভাবতে হবে এবং তখন একেবারে ডাইরেক্টলি প্রশ্ন করা যে তোর কি মন ভালো নেই, মন খারাপ হয়েছে, আমরা কিভাবে সাহায্য করতে পারি, স্কুলে কিছু হয়েছে কিনা, বন্ধু বান্ধবদের মাঝে কিছু হয়েছে কিনা, কেউ তোমাকে বুলি করছে কিনা। মানে বুলিংটা একটা ভীষণ বড় ব্যাপার, মানে বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে এটা কিশোরীদের ক্ষেত্রে সমস্যার কারণ। আর কোনো ধরনের নির্যাতন হচ্ছে কিনা, মানে কেউ যৌন নির্যাতন করার চেষ্টা করেছে বা করেছে, বা এরকম কোনো কেউ খুব দুর্ব্যবহার করেছে, কোনো টিচার অপমান করেছে, কোনো বন্ধু বান্ধব অপমান করেছে, এইগুলো সম্বন্ধে খুব ডাইরেক্টলি প্রশ্ন করা। তো সেইটা যদি হয় এবং যদি আমার মনে হয় মানে বাবা মাদের মনে হয়, তখন যেন তারা না বকাবকি করে, মানে সবচেয়ে হয় যে তোর তো এরকম কোনো কারণই নেই এরকম মনে করার, এরকম ভুল ভাবছিস, এই মানে বাচ্চারা যদি অবসাদের কোনো উপসর্গ নিয়ে মানে আমাদের বলে, তাহলে আমরা যেন আদপেই না বলি যে তোরা এটা খুব ভুল ভাবছিস। কেননা বাচ্চাটির কাছে
ওই মানুষটার কাছে ওই অনুভূতিগুলো খুব বাস্তব, তাই সেগুলো আমরা ভুল ভাবছি বলে উড়িয়ে দেওয়ার কোনো যুক্তি নেই। এবং আমি মনে করি এটা কোনো মানুষের ক্ষেত্রে নেই। আমার যদি খুব মনের দুঃখ হয় এবং আমার কোনো বন্ধু বলে যে না এটা তুই ভুল ভাবছিস, সেটা খুব ভুল বলা হবে, কেননা আমার কাছে মন খারাপের খুব বাস্তব হয়তো কারণ রয়েছে এবং আমাকে সেইটা নিয়েই সাহায্য করতে হবে বাচ্চাটিকে। তো সেইটা হচ্ছে আবার ওই কথা বলা এবং তাকে জিজ্ঞেস করা যে তোমার কি কখনো মনে হয়েছে। অনেক সময় আমরা দেখি যে তারা হয়তো একটু সেলফ হার্ম করে, মানে হাত কাটে, কম্পাস দিয়ে হাতটা কাটলো, বা কিছু একটা আগুন নিয়ে নিজেকে পোড়ানোর চেষ্টা করলো, বা কোনো দু একটা কোথাও ঠাকুমা, বাবা, মা তাদের ঘুমের ওষুধ রয়েছে সেটা 2-3টে খেয়ে নিল। সেরকম যদি কিছু আমরা মানে সন্দেহ করি বা জানতে পারি, তাহলে অবিলম্বেই কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদের সাথে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। কিন্তু মনে হয় প্রথম হচ্ছে যে বাচ্চাটির সাথে কথা বলা, তারপর যদি সে বাচ্চাটি অ্যালাউ করে বা বাচ্চাটির যারা টিচার তাদের সাথে কথা বলা। কেন অনেক সময় আমি দেখেছি টিচাররা একটা খুব বড় জায়গা হয়, ভরসার জায়গা হয়, সাপোর্টের জায়গা হয়। তারা বাচ্চাটিকে খুব ভালোভাবে চেনেন, অনেক বাচ্চাদের খুব ভালোভাবে চেনেন, জানেন, তারাও খুব সাহায্য করতে পারে। আমার মনে হয় প্রথমে সেইগুলো পুরো মানে জানা, যে বাচ্চাটির মনের মধ্যে কি চলছে, মনের একটা ছবি মানে পাওয়ার চেষ্টা করা। তারপর বহু সাহায্যের পথ রয়েছে, সেগুলো পারসু করা আর কি। তারপর শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু অনেক নির্দেশিকা জারি হয়েছে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের আন্ডারে একটা মেন্টরিং সেশন শুরু হয়েছে, কলেজ এবং বিদ্যালয়গুলিতে সেগুলি বলবৎ হয়েছে। কিন্তু সংখ্যাটা এখনো তো কমছে না, সংখ্যাটা বাড়ছে। এবং শিক্ষা ব্যবস্থায় হয়তো শিক্ষক শিক্ষিকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তারা চেষ্টা করছেন এবং ছেলে মেয়েগুলিকে ঠিক পথে নিয়ে আসার চেষ্টাও চলছে, পরিবারও চেষ্টা করছেন। কখনো কখনো আমরা তো তাদেরকে আজ প্রযুক্তি থেকে সরিয়ে আনতে পারছি না। এমন কিছু গেমস তৈরি হয়েছে যেগুলো এই সমস্ত ছেলে মেয়েকে ভীষণভাবে প্রভাবিত করছে। এটা একটু কম বয়সী, মানে আমরা যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাকে দুভাগে ভাগ করি, তাহলে এই প্রথম ভাগটা এই ধরনের সমস্যা ফেস করছে, আর দ্বিতীয় ভাগটা সামাজিক মাধ্যমে ওরা যেভাবে একটা উন্মুক্ত জীবনের ছবি পায়, বাস্তবে তার সাথে কোনো মিল নেই। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা কোর্সের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যেখান থেকে এই কোর্সটি সম্পূর্ণ করার পর সে একটা বিলাসবহুল জীবন যাপন করতে পারে, একটা ফ্ল্যাট, একটা গাড়ি। কিন্তু বাস্তব ছবিটা সেরকম নয়। সেটা সে নিশ্চয়ই পারে, কিন্তু তার সম্পূর্ণ নিজের যোগ্যতায়। শুধুমাত্র এই কোর্স বা এই প্রতিষ্ঠান তাকে সাহায্য করছে। কোথাও কি একটা ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে মিডিয়া ইনফ্লুয়েন্সের সঙ্গে। এই বিষয়ে কি বলবেন? না, নিশ্চয়ই তৈরি হচ্ছে। একটা তো হচ্ছে যে মানে এটা বললে যে এমন একটা ছবি দেওয়া হয়, ছবি আঁকা হয় যে তোমরা যদি এই ধরনের এই কোর্সটা করো তাহলে এরপর তুমি একেবারেই মানে খুব চাকরি সুনিশ্চিত এবং সেখান থেকে তুমি এই ধরনের লাইফস্টাইল করতে পাবে। আর আরেকটা হচ্ছে যে আজকাল আমাদের প্রত্যেককেই খুব সচেতন থাকতে হবে যে আমরা না একটাই অ্যাডভার্টাইজমেন্টের যুগে বাস করছি। মানে বাস্তবে কি, মানে মোড়কের ভেতরে কি রয়েছে আর মোড়কটা কীরকম, সেইটার একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো সেই জন্য কোনো কোর্স, মানে কোনো টিচিং ইনস্টিটিউশন বা কোনো ধরনের কোর্স, টেকনিক্যাল কোর্স বা এই ধরনের কোনো কোর্স জয়েন করার আগে খুব ভালোভাবে নিজেদের রিসার্চ করে দেখতে হবে, যে সেই স্ট্রিমের লোকজনের সাথে কথা বলতে হবে, আমাদের টিচারদের সাথে কথা বলতে হবে, আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদের সাথে কথা বলতে হবে। কেননা অনেক সময় আমরা মনে করি একটা জায়গায় আমরা যদি ঢুকে যেতে পারি তারপর হয়তো আমরা খুব সহজেই একটা লাইফস্টাইল বা কিছু একটা পেয়ে যাব, যেটা একেবারেই বাস্তব নয়। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ভারতবর্ষে যে মানে গতিতে স্টুডেন্টরা বেরোচ্ছে আর জব ক্রিয়েশন যেরকমভাবে হচ্ছে, তার মধ্যে একটা বেশ ভালোই ফারাক রয়েছে। তাই মানে মানে কি বলবো, সুতো জমিও কেউ ছেড়ে দেবে না। প্রত্যেকেই কম্পিট করছে, প্রত্যেকেই লড়াই করছে ভালো একটা পদে পৌঁছানোর জন্য, এবং সেখানে প্রচণ্ড মেহনত করতে হয় এবং সেটা নিজেদের মেহনতটা করতে হয়। তাই সেই জন্য এই ধরনের মানে জাস্ট
খুব গ্ল্যামারাস অ্যাডভার্টাইজিং দেখে, চাকচিক্য দেখে, তাহলে মানে যদি আমরা বিশ্বাস করি সেটা তাহলে ভুল হবে। একদমই তাই। আমি একটা শেষ প্রশ্ন রাখবো, যে কিশোর কিশোরী একবার এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, ভবিষ্যতে যাতে আর সেই প্রবণতা দেখা না যায়, সেক্ষেত্রে কোনো মনোচিকিৎসার কথা, কোনো উদাহরণ কি আপনি দেবেন? হ্যাঁ, দেখো, আমরা প্রচুর এরকম, মানে আমাদের কাজটাই এরকম যে আমরা প্রচুর এরকম ছেলেমেয়েদের দেখি যারা এরকম আত্মহত্যার চেষ্টা করেছে, খুব সিরিয়াস অ্যাটেম্প্ট নিয়েছে। আমি গতকালই যে মেয়েটির কথা বললাম তাকেই যদি আমি উদাহরণস্বরূপ দেখি, দেখো, প্রথম যেটা আমরা তার আশেপাশে যারা আছে তাদের আমরা মানে যেটা আমাদের বুঝতে হবে যে কোনো মানুষই না খুব কষ্টের সাথে এই ডিসিশনটা নেয়, এই চিন্তাটায় আসে যে আমি আমার জীবনটাকে রাখবো না, এবং সেইটা একটা চরম ব্যর্থতা, চরম দুঃখ, একটা চরম অন্ধকারের মধ্যে দিয়ে যখন কেউ যায়, তখন সে এরকম ধরনের একটা তার মনোভাব তৈরি হয় যে আমার এই জীবনটার কোনো মূল্যই নেই। তাই আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন, যে তার সাথে একটা সহানুভূতি, সহমর্মিতার সাথে তার সাথে কথা বলা, তার সাথে যে কাছে পৌঁছনোর যে চেষ্টাটা, সেটার মধ্যে যেন কোনো ব্যঙ্গ বা কোনো কি বলবো মানে বকুনি বা কোনো রাগ এইটা না থাকে। এবং সেটা আমি জানি যে হয়তো বাবা মাদের পক্ষে, যারা খুব ঘনিষ্ঠ, তাদের পক্ষে অনেক সময় করা মুশকিল হয়, কিন্তু সেই ক্ষেত্রে আমি প্রত্যেককেই অনুরোধ করব যে আমরা যদি কোনো এরকম বাচ্চাদের বা কিশোর কিশোরীদের দেখি যারা এরকম একটা অ্যাটেম্প্ট করেছে, তাদের সাথে যেন আমি ভীষণ মর্যাদাপূর্ণভাবে, খুব সহানুভূতির সাথে, খুব ধৈর্য রেখে আমরা কথোপকথন আরম্ভ করি, এবং আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি যে দেখো, তোমার মনে বর্তমানে হয়তো খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু এর খুব ভালো চিকিৎসা রয়েছে, এর সমাধান রয়েছে, এবং আমরা সবাই মিলে, মানে আমাদের যাদের যাদের সম্ভব, আমরা প্রত্যেকে মিলে তোমায় সাহায্য করব যাতে তুমি এটার থেকে বেরিয়ে আসতে পারো। এবং মানুষ না, আমাদের তাদের একটা আলটিমেটলি একটা আশা দিতে হবে যে তুমি এখন যা আছো তার থেকে নিশ্চিতভাবে ভালো থাকবে। এবং এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু একটা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে পারি। তো সেই বিশ্বাসের সাথে তাহলে আমাদের এই কথোপকথনটা যদি আমরা আরম্ভ করি না, তাহলেই আমার মনে হয় সেটা ফার্স্ট স্টেপ। একদমই তাই। আমাদের আশাবাদী মনোভাবই পাল্টে দিতে পারে আগামী পৃথিবীটাকে। অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ, ভালো লাগলো। নমস্কার।